শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আজকে শীতটা যদিও একটু কম, তারপরেও শীতের এই রাতে আমি আশা করব যে ভূত এফএম জমজমাট হয়ে উঠবে এবং অনেক 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 বেশি ভালো লাগবে আপনাদের, সেটাই আশা করব। যারা আমাদের SMS পাঠাতে চান তাদেরকে নিয়মটি বলে দেই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন শাউট না ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান, ইমেইল কেন করবেন সেটা একটু বলে দেই। আপনারা অনেকেই আছেন যারা সরাসরি পার্টিসিপেট করতে চান আমাদের এই প্রোগ্রামটিতে, অথবা অনেকেই আছেন যারা চান যে তাদের গল্পগুলো আমরা আপনাদেরকে পড়ে শোনাই, অথবা অনেকেই চান যে আপনাদের রেকর্ডেড যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই সমস্ত ঘটনাগুলো অর্থাৎ অডিও ক্লিপগুলো আমরা প্লে করি। সো তারা সবাই আমাদের যেটা করতে হবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 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 আমাদেরকে ইমেল করতে হবে, আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। শুধু শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার না, সাথে ঘটনাটিও পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। অর্থাৎ আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@radioforti.fm। যাই হোক, এই কটা দিন তো বেশ কদিন ধরে হসপিটালে, এবং হসপিটালে তেমন কিছু ঘটেনি। হসপিটালে আমি আসলে বহুদিন ধরেই এরকম বহুদিন বললে ভুল হবে, আসলে 2-1 দিন ধরে এরকম যাচ্ছে হসপিটালে, এবং রাতের বেলায় বেশ উল্টাপাল্টা কোনো কিছু দেখবো বলে একবার মাথায় আসলেও সেরকম কোনো কিছু আসলে দেখিনি। মাঝখান থেকে আমি বাবা হয়ে গেছি এবং আমার সেটা একটা অদ্ভুত অনুভূতি, এবং আমার মেয়ের জন্ম হয়েছে। সো এটা আসলে আজকের দিনটা অন্যরকম আমার কাছে। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং এয়ারটেল এম রেডিও থেকে আপনাকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি কিন্তু আপনি চাইলেই শুনে ফেলতে পারেন, এবং সেই সাথে আপনি যদি চান যে ভূত এফএম টিউনটি আপনার টিউন করে ফেলতে, অথবা আপনার কলার টিউন বা মাই টিউন করে ফেলতে, যেটা মাসুম এখন প্লে করছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, কোড নাম্বারটি মনে রাখতে হবে, অ্যান্ড কোড নাম্বার ইজ 92125, এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়েই এই টিউনটিকে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, এটাকে আপনার টিউন করে ফেলতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে আপনাকে কোড নাম্বার লিখতে হবে, which is 92125, এবং এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে যেই টিউনটি আপনি চাচ্ছিলেন, অর্থাৎ ভূত এফএমের যে টিউনটি, সেটি আপনার হয়ে গেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন ঘটনায় যাব। এবং অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থাকেন, ঢাকার বাইরে থেকেও অনেকে অনেক সময় আমাদের এখানে আসেন এবং আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনা শুনিয়ে যান। কিন্তু অনেকেই আছেন যাদের সেই সৌভাগ্য হয় না বা দুর্ভাগ্য হয় না, তারা যেটা করেন সেটা হচ্ছে সেই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান। তো সেরকম একটি ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে, আমরা সেই ঘটনাটি পড়ব। লিখেছেন আমাদেরকে নাইম বসুপাড়া সিদ্দিকিয়া মহল্লা, খুলনা থেকে। এবং আমি কি এই মেলটি পড়েছি, আমার মনে হচ্ছে যে জায়গাটি দেখে মনে হচ্ছে পড়েছি। দেখি, প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন। রাসেল ভাই, আমার জীবনে ঘটা প্রথম ঘটনাটি, আচ্ছা, এই জন্যই মনে হচ্ছিল ঠিকানাটি দেখে যে প্রথম ঘটনাটি, উনি যে প্রথম ঘটনাটি পাঠিয়েছিলেন তা আমি কোন একটা এপিসোডে পড়েছি, সেই জন্য তিনি আবারও উৎসাহী হয়ে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন, এবং দ্বিতীয় ঘটনাটি ভালো হয় এটিও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যাই হোক, তিনি লিখছেন যে রাসেল ভাই, আমি সরাসরি চলে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটিতে। দিনটি ছিল বৃহস্পতিবার, অগাস্ট মাস 2010। টিপ টিপ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমাদের বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়া হয়, শুধু দোতলায় একটি ফ্ল্যাট নিয়ে আমি, আব্বু এবং আম্মু থাকি। সেদিন সরকারি ছুটি এবং গরমের ছুটি থাকায় আমাদের বাড়ির সকল ভাড়াটিয়ারা তাদের নিজ নিজ বাসায় চলে যায়, এবং
আমার আম্মু ও আব্বু একটি বিশেষ কারণে দুদিনের জন্য চলে যায় গ্রামে। বুঝতেই পারছেন রাসেল ভাই, সম্পূর্ণ বাড়িটিতে আমি সম্পূর্ণ একা এবং আমি ছাড়া একটি মানুষও নেই। সেদিন আব্বু আম্মু না থাকায় একটু রাত করেই বাসায় ফিরি। গোটা বাড়িতে নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছিল, তাই আমার দুই বন্ধু ইয়াসিনকে ফোন করে বললাম রাতে আমার সাথে থাকার জন্য। তখন ইয়াসিন আমাকে বলল যে ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, তাই তার জানাজার নামাজ শেষ করে আসতে একটু দেরি হতে পারে। যাই হোক, ইয়াসিনের জন্য অপেক্ষা করতে করতে রাতের খাবার গরম করার জন্য আমি রান্নাঘরে যাই এবং এক এক করে খাবারগুলি গরম করি। রাত তখন আনুমানিক 11টা কি 11:30 হবে। সব কাজ কমপ্লিট করে খেতে বসবো, ঠিক এই সময় ইলেকট্রিসিটি চলে যায়। রান্নাঘরের সবকটি জানালা খোলা, হাতের কাছে কোনো চার্জার লাইটার নেই, সেলফোনটাও আবার অন্য রুমে। জানালা থেকে আসা হালকা চাঁদের আলোয় সম্পূর্ণ ঘরটা যেন ঝাপসা অন্ধকারে ঢাকা। কিছুই বুঝতে পারছিলাম না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বন্ধুটা এসে বলবে নাইম দরজা খোল। হঠাৎ আমার চোখ পড়ল রান্নাঘরের কোনায়, যেখানে সম্পূর্ণ ফাঁকা ছিল। রাসেল ভাই, এখনো সেই দৃশ্যটা আমার চোখে ভাসছে। আমি দেখলাম কেউ একজন হাঁটু গেড়ে মাথা কুঁজো করে বসে আছে। সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু বুঝতে পারছিলাম সে কালো রঙের কিছু একটা পরা। তখন একটি মৃদু ভয় আমাকে ঘিরে ফেললো চারিদিক থেকে। আমি মনে করছিলাম প্রচন্ড ভয়ের কারণে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে আমার। কি করব বুঝতে পারছিলাম না। অনেক সাহস করে একটা কাশি দিলাম, ভাবলাম এটা যাই হোক না কেন হয়তো চলে যাবে। তা না, আমার যদি হ্যালুসিনেশন হয়ে থাকে সেটা দূর হবে, অর্থাৎ যেটা দেখছি সেটা চলে যাবে সেটা না, হ্যালুসিনেশনটা কেটে যাবে সেটা ভেবেই কাশিটা দেয়া। কিন্তু রাসেল ভাই, ভুলটা করলাম তখনই। কাশি দেয়া মাত্রই সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। মনে হচ্ছিল সে আমার উপর ভীষণ রাগ। এই বুঝি উঠে এসে গলা চেপে ধরবে আমার। প্রায় 8 কি 10 সেকেন্ড পর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই ঘর থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু আমি না পারছিলাম হাঁটতে, না পারছিলাম দৌড়াতে। ভয়ে সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আমার। অনেক সাহস করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। রাসেল ভাই, ঘটনাটা হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু তারপর যা ঘটলো, আমি ওই ঘর থেকে বেরিয়ে চিন্তা করলাম পুরো বাড়ি থেকেই বেরিয়ে যাব, কিন্তু আমি কিছুতেই মেইন দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি যত চেষ্টা করছিলাম মেইন দরজার কাছে যেতে, আমি ততবারই ঘুরে ফিরে সেই রান্নাঘরটাতে এসে পড়ছিলাম। সেখানে তখন পর্যন্ত সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। রাসেল ভাই, 3-4 বার ঘোরাঘুরি করার পরও আমি অনেক চেষ্টা করেও মেইন দরজাটা কিছুতেই খুলতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভীষণ চিৎকার করা সত্ত্বেও হয়তো গলা দিয়ে একটি স্বরও বের হয়নি। নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়েছিলাম ভয়ানক সেই ঘরটার মধ্যে। ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার কি করা উচিত, বা কেন আমি সেন্সলেস হচ্ছি না। হঠাৎ কি যেন বলে উঠল, নাইম দরজা খোল। তারপর সব যেন নর্মাল হয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলেই দেখি আমার ফ্রেন্ড ইয়াসিন। তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষটা আমি। যাই হোক, তারপর অনেক ওকে নিয়ে চলে গেলাম বাসায়। বাইরে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি বাসায় ঢুকিনি এবং আমার বন্ধুকে কিছুই বলিনি, কারণ বললে সে হয়তো দিন রাতে ও আমার সাথে থাকতে ভয় পাবে। সেদিনের পর থেকে কয়েকদিন ভীষণ জ্বরে ভুগতে হয়েছিল। তারপর থেকে ভাই আমি একদম ডার্কনেসটাকে সহ্য করতে পারি না। ভালো লাগলে মেইলটি পড়ে শোনাবেন। আর রেডিও ফুর্তির সকল টিম এবং লিসনারদের নিউ ইয়ারের শুভেচ্ছা। রাইট, নতুন বছরের নতুন শো আমরা শুরু করেছি এবং নতুন বছরের নতুন প্রথম ভূত এফএম আমরা শুরু করেছি। হয়তো আজকে একটু দৈর্ঘ্যে কম হবে এপিসোডটি, বাট আপনাদের সবার মনের আশা পূরণ করবে সেই বিশ্বাস রাখি। এবং আমি এখন চলে যাব ঘটনায়, তবে তার আগে কিছু SMS পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি কাউসার পুলিশ লাইন থেকে আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম এর সাথে থাকবো, হ্যাপি নিউ ইয়ার। নাবিল আমাদের লিখেছেন ভূত এফএম দারুণ হচ্ছে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। রুবেল আমাদের SMS করেছেন
এছাড়া আমাদেরকে SMS করেছেন ইনজামুল নরসিংদীপ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন ডেভিড, SMS করেছেন ওয়াসিম বালিকা আসিম, এবং SMS করেছেন হাসান মিরপুর থেকে। আশিক আমাদের SMS করেছেন, SMS করেছেন দেখতে পাচ্ছি শোভা মিরপুর থেকে, এবং তিনি ভূত FM রেগুলার শোনেন এবং কখনো SMS করা হয়নি। সাইফুল আমাদের উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM ইজ রক, আচ্ছা ভূত FM রকস, এবং তিনি লিখছেন লাইট অফ করে ভূত FM শুনছেন তিনি। আমাদেরকে এছাড়াও মোহাম্মদ জুবায়ের রহমান SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রাতুল, SMS করেছেন জয়, এবং SMS করেছেন আমাদেরকে তানজু, SMS করেছেন শিশির, রকি, সামান্তা ঢাকা থেকে, ফয়সাল উসমানী মিরপুর থেকে। এছাড়া আমাদেরকে আদ্রিতা SMS করেছেন, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন এবং লিখেছেন চরমস, ওয়েলকাম ব্যাকস। এছাড়া আমাদেরকে মাহিয়াত লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। এছাড়া স্বর্ণা, রূপা, রুবিনা, শাপলা, তারা সবাই মিলে ভূত FM শুনছেন। আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে, এবং স্পেশালি যে ঘটনাগুলো এখন আপনারা শুনবেন সেই ঘটনাগুলো মাসুম, এটা একটা ব্যাপার আছে কিন্তু মাসুমের সিলেক্টেড অর্ডার গুলো। সো আমি খুবই আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমরা প্রথম অতিথির কাছে চলে যাচ্ছি, আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন আপনি। ধন্যবাদ রাসেল ভাই, আমি দিলওয়ার রশিদ ঝন্তি, এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো আমার প্রথম ঘটনাটা আমার মেজ ভাইয়ের সাথে ঘটা। আমরা মেজ ভাই গ্রামের বাসায় থাকে, তো উনি ব্যবসা করে আর কি। তো উনি একদিন ধানের ব্যবসা করে, তো একদিন উনি এবং ওনার ফ্রেন্ড দুইজন মিলে আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা হাটে গেছে সাইকেল নিয়ে ব্যবসা করার জন্য। তো ধান বিক্রি করে সে তারা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 11টা বেজে গেছে। তো তারপরে যখন রাত 11টা বেজে গেল, তারপরে তারা আস্তে আস্তে যে ঘটনা ঘটতেছে যে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাইকেলের চেইনটা বারবার পড়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে কি সে পিছনে পড়তেছে আর আমার ভাইটা একটু সামনে। তো ভাই মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে আর বলতেছে কি বল তুই তাড়াতাড়ি আয়। তো বলতেছে আমার সাইকেল চেইন পড়ে যাচ্ছে, আমি আসতেছি। তো এরকম আস্তে আস্তে আমাদের গ্রামে যখন ঢুকবে, তো আমাদের উঁচু একটা রাস্তা আছে, ওখান থেকে গ্রামে যাওয়ার জন্য সরু একটা রাস্তা আছে, সেই সরু রাস্তায় নামতে হবে। তারপরে যখন সরু রাস্তায় সে নামতে যাবে, এই অবস্থায় সে দেখে যে ওখানে সামনে সাইকেলের সামনে একটা বাচ্চা। তখন সে ব্রেক করছে এবং ছোট বাচ্চা, সর্বোচ্চ বয়স 3-4 মাস হবে, এবং সেই বাচ্চাটা ওখানে খুব কান্নাকাটি করতেছে। তো এটা দেখে তো আমার ভাই খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার এখানে এত রাতে এখানে বাচ্চা আসলো, রাত 11টা এখানে কেউ আসার সম্ভাবনা নেই, আর ওই এলাকায় কখনো ওই সময় লোক থাকবে না, এই স্বাভাবিক। তারপর সে ভয় পেয়ে এখন কি করবে বুঝতেছে না, এই অবস্থায় সে তার ফ্রেন্ডকে ডাকতেছে, কিন্তু ফ্রেন্ড একটু দূরে ছিল। তো তারপরে যখন দেখতেছে বাচ্চাটা উনি কান্নাকাটি করতেছে, তখন সে বললো কি ওই সাইকেলটা ফেলে দিয়ে তার ফ্রেন্ডের দিকে দৌড়ে গেছে আর কি, পিছন দিকে। তো যাওয়ার পরে তাকে বলতেছে, তার ফ্রেন্ডও এদিকে ইতিমধ্যে চলে আসছেন। তো বলতে কি হয়েছে, তো বলতেছে যে এই তো একটা এখানে বাচ্চা দেখলাম। বলছে কই দেখি চল। তো এসে দেখে যে ওখানে কোনো বাচ্চা টাচ্চা কিছু নেই। তো তারা তো তারপরে খুব ভয় পাইছে। তারপরে ওখান থেকে বাসায় আসার পর আমাদের ঘটনা বলছে। আমি তখন ছিলাম ক্লাস 5-এ, ঘটনা আমার স্পষ্ট মনে আছে আর কি। তো বাসায় বলার পরে বাবা একটু হুজুর টাইপের ছিল, সে দোয়া-দৌড় করে বলছে আচ্ছা ঠিক আছে ঘুমা। তো ভাই বিবাহিত যেহেতু, তো ভাবি আর ভাই ঘুমাইছে আর কি। রাত সর্বোচ্চ 2টা কি 3টা হবে, এই সময় হঠাৎ করে ভাবির চিৎকারে আমাদের ঘুমিয়ে গেছে সবাই, খুব জোরে চিল্লায় উঠছে। তো তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি, কি ব্যাপার। তো ভাইদের রুমে আসলাম, এসে যেটা দেখলাম যে ভাই এবং ভাবি দুইজন ভয়ে কাঁপতেছে, প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না। প্রচন্ড সে ভয়ে কাঁপতেছে, থামানো যাচ্ছে না, এরকম খুব ঠকঠক করে কাঁপতেছে। আমরা তখন খুব ভয় পেয়ে গেছি। আমি তখন ছিলাম আর কি। আমার বাবা তখন তাদেরকে একটু দোয়া করে সব বস্তু ঠান্ডা করে বলতেছে কি হয়েছে, সমস্যা কি বল। তারপরে ভাই যেটা বললো আর কি, যে সে রাতে তার কাছে মনে হচ্ছে যে স্বপ্ন দেখতেছে এরকম, যে একটা মেয়ে, একটা মহিলা অনেক সুন্দর এবং সাদা কাপড় পরে তাকে এসে ডাকতেছে এবং বলতেছে যে তুই চল আমার সাথে চল, তুই আমার বাচ্চাটাকে ফেলে আসলি, আমার বাচ্চাকে নিয়ে গেলি না, তুই দৌড়ে আসলি কেন। এরকম তার হাত ধরে টানতেছে। আর এই অবস্থা হঠাৎ করে ভাইয়ের ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে যেটা দেখে যে হ্যাঁ বাস্তবেই সে ওটা দেখতেছে, আসলে স্বপ্নে না, হ্যাঁ সত্যি একটা মেয়ে তাকে হাত ধরে ডাকতেছে। এবং তখন ভাই খাটের চৌকাট আছে ওটা ধরে খুব নিজেকে যাবে না তার সাথে, এরকম করে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। আর এদিকে
ভাবিকে ডাকতেছে যে ওঠো তো একটু। তখন ভাবি উঠছে, ভাবিও দেখছে যে হ্যাঁ, ভাবিও চাক্ষুষ দেখছে যে একটা মহিলা তার এরকম, এবং ফেসটা এরকম মনে নাই, কিন্তু দেখছে একটা মহিলা টাইপ। এবং তখনই ভাবি চিৎকার করে উঠছে, আর ভাবি যখন চিৎকার করে উঠছে তখনই আমরা শুনতে পাচ্ছি, আমরা গেছি। তো যাওয়ার পরে যে ঘটনা, তারপরে ভাই ভাবিকে উনি মানে বাবা ইয়ে করার পরে, দোয়া দরুদ করার পরে তার সাব্যস্ত হয়েছে। এটা হওয়ার পরে ঘটনা যেটা, তারপরের দিনই ভাইকে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে একটা হুজুরের কাছে, তাবিজ দিছে, এবং তারপরে আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু জাস্ট তার এক বছর পরে আমার ভাইয়ের একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে ঘটনাটা তার সাথে শুরু হয়েছিল। সে যখন 4-5 বছর বয়স, তখন একদিন রাত্রির বেলা আমরা সবাই ঘুমাইছি, হঠাৎ করে দেখি যে ওই মানে আমার ভাতিজি উনি হঠাৎ করে চিৎকার করে উঠছে, এবং সে চিল্লাই উঠতেছে যে আমাকে মেরে ফেলে দিল, আম্মু আমাকে বাঁচাও, আমাকে জবাই করলো, এরকম চিল্লাফাল্লা করতেছে। তখন সবাই আমরা গেলাম এবং দেখলাম যে বাচ্চাটার মুখ পুরাটা কালো এবং পুরো শরীর পুরো শক্তের মতো হয়ে গেছে। তখন আমরা কি ব্যাপার, কি হয়েছে, এবং আমরা মনে করলাম কোনো হয়তো রোগ, কোনো অসুখ হয়েছে, এরকম কোনো হতে পারে। তখন আমরা সবাই তাকে দোয়া দরুদ করে, প্রায় 10 মিনিটের মধ্যে এরকম ছিল, সে চিল্লাই অনেক অবস্থা চেঞ্জ ছিল না মানে আমার ভাতিজি। তারপরে তাকে ভালো হওয়ার পরে পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার ওইরকম কোনো সমস্যা পায়নি, কিন্তু জাস্ট ওষুধ দিয়েছে আর কি। তারপর আসার পরে দেখা গেল পরের দিনে, আগের দিন যে সময়টুকু হয়েছে, পরের দিনে ঠিক একই সময়ে ওই একই রকম চিল্লে আমার ভাতিজি শুরু করছে। এবং তখন আবার এরকম যাওয়া হয়েছে, যাওয়ার পরে দেখে যে হ্যাঁ, তারও তখন ওই রকম অবস্থা, খুব খারাপ অবস্থা। তো তখন তাকে আবার এরকম 3-4 দিন হয়েছে। হওয়ার পরে যখন হলো যে, তখন মনে হলো যে না, আমার এর সাথে কোনো একটা খারাপ কিছু হতে পারে। তখন আবার একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তখন হুজুর যেটা বললো আর কি, যে ওনার সাথে, ওনার বাবার সাথে, আমার ভাতিজি, আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, উনি আর কি আমার ভাইয়ের সাথে যখন তাবিজ দেওয়া হয়েছে আমার ভাইকে, তখন রাগে আর কি ক্ষতি করার জন্য আমার অনেকদিন ধরে কিছু করতে পারেনি আমার ভাইকে, এবং তার কারণে তার মেয়েকে ধরছে। এবং মেয়েকে ধরার কারণে যেটা হয়েছে, আমার ভাতিজি ওইরকম সমস্যা হয়, এবং হয়তো বা বেশি দিন সমস্যা হলে সে মারাও যেতে পারে, এরকম কোনো সমস্যা বলছে। তারপরে আমরা অবাক হইলাম এটা, যে আমাদের ওই কবিরাজটা আসলে এগুলো ঘটনা কিছু জানতো না। সে কেন জানি বলতে পারলো যে না, এটা তার সাথে, তার বাবার সাথে হয়তো কোনো একটা সমস্যা ছিল, এরকম হয়েছে। তারপরে কবিরাজ আমার ভাতিজিকে তাবিজ দেওয়ার পরে, এবং আমাদের বাসায় এসে বা পুরো বাড়িটা মানে দোয়া দরুদ করে ইয়ে করে দেওয়ার পরে, তারপর থেকে আর ওরকম কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের আরো একজন অতিথি রয়েছেন, তবে তারাই কিছু SMS পড়ে ফেলতে হয়। বিল্লাল আমাদের SMS করেছেন, এবং তিনি লিখেছেন যে বিল্লাল এন্ড মুন্না ভূত FM শুনছে। রুবেল, জুয়েল এবং সাদমান তারা বলছেন যে 3 বন্ধু মিলে ভূত FM শুনছেন, এবং আজকে ভূত FM অনেক জোস। দীপ্ত আমাদের SMS করেছেন, শোভন মিরপুর 1 থেকে SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন আমাদেরকে মানিক সেগুন বাগিচা থেকে। এছাড়াও আমাদেরকে ঐন্দ্রিলা SMS করেছেন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে আকরাম SMS করেছেন ময়মনসিং থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাকিল নাটোর থেকে। আমাদেরকে SMS করেছেন শিশির নারায়ণগঞ্জ থেকে। হামিম আমাদের SMS করেছেন অপূর্ব, তুষার, নিপা, শোয়েব, রাফু, মিষ্টি, এবং তারা ভূত FM রেগুলার শোনেন। আর আজকের এপিসোড তারা ভালো লাগছে, এখনো আমার কাছে বেশ মানে কি বলবো, যে জমে উঠেছে এটা বলবো না, তবে বাস জমে উঠতে শুরু করেছে। শুভ বণিক আমাদের SMS করেছেন আমাদের নুসরাত SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আদ্রিব। এছাড়া আমাদেরকে আশিক SMS করেছেন আমাদেরকে আল তামিম। এছাড়াও আমাদেরকে আশিক SMS করেছেন হাসান নয়ন আমাদের SMS করেছেন আজমান আমাদের SMS করেছেন আমির SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়াও আমাদেরকে আরফিন SMS করেছেন মালিবাগ থেকে আমাদেরকে খায়রুল এবং নওশেন টগর আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যে তিনি লং স্টোরিগুলো বেশি প্রেফার করেন। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আশি, SMS করেছেন নীরব, ইয়াকুব সহ আরো অনেকে। আপনি যদি আমাকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, হুইচ ইজ FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি পড়ে ফেলতে চাই। আর সেই ঘটনাটি হচ্ছে, যিনি লিখেছেন তিনি লিখেছেন যে রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমার লাইফে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ঘটনাটি বর্ণনা করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এবছর নজরুল স্মৃতি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি নালিতা বাড়ি শেরপুরে থাকি। ঘটনাটি ঘটে আমার নানু বাড়ি মরিচপুরান, আমাদের বাসা থেকে 2 ঘন্টার পথ। 2 মাস আগের কথা, দিনটি ছিল বুধবার। আমি
নানুবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাসা থেকে বের হতেই বিকেল 5টার দিকে বাজারে কিছু কেনাকাটা করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। সন্ধে হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি একটা রিক্সা ভাড়া করি। রিক্সায় ছিল একজন বুড়ো গোছের লোক, তবে বেশ শক্ত সামর্থ্য। আমরা রওনা দিই 6টার দিকে। রিক্সাওয়ালা বৃদ্ধটি অনেক মজার মানুষ ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই রিক্সাওয়ালার সাথে খুব আড্ডা জমে ওঠে। রিক্সাওয়ালা একমাত্র ছেলে ছিল, কিছুদিন আগে তাকে বিয়ে করানো হয়। বুড়ো লোকটি বিয়ে বাড়ির অনেক মজার ঘটনা বলছিল, শুনতে আমার খুব মজা লাগছিল। কিন্তু এরপর যা ঘটলো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা যখন নলিতাবাড়ি পৌরসভার সীমানা থেকে বের হয়ে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, তখন রাস্তাগুলো একটু ভালো ছিল না। আমার অনেক রাস্তায় শুধু ইট বিছিয়ে রাখা। তাছাড়া গ্রামে রাস্তায় তেমন ইলেকট্রিসিটি কোনো ইলেকট্রিসিটি বাল্ব ছিল না। রিক্সার লাইট দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার নানু বাড়ি যাওয়ার পথে একটা এলাকা দিয়ে যেতে হয়, একটির নাম বাঁশকান্দা। সেখানে প্রচুর বাঁশ জন্মে। তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য ঝোপের মতো হয়ে আছে। আমরা যখন নানু বাড়ির কাছাকাছি তখন রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে বলল, তুমি একটু বসো। এই বলে তিনি রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে চলে যান। আমি সময় কাটানোর জন্য ফোনে গান শুনছিলাম। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো সারা শব্দ আসছিল না। এক পর্যায়ে আমি লোকটাকে ডাক দেই, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যিই খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যিই খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো ফেললাম। ফাঁকা গাছ, ফাঁকা রাস্তা, বাঁশঝাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর শুধু বাঁশপাতার সরসর শব্দ। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা গোঙানির মতো আওয়াজ এলো। সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি যা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ফয়সাল ফ্ল্যাশ লাইটের আলোতে আমি দেখলাম যে মাটিতে পড়ে আছে, তার গলা থেকে বুক পর্যন্ত চেরা। আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখিনি এবং সেটা সচক্ষেই দেখতে হয়েছে আর কি। এবং তিনি বলে সেন্স ফিরে এসে দেখি যে আমি বিছানায় শুয়েছি। আমার চারপাশে অসংখ্য পরিচিত মানুষ। তাদের মধ্যে একজন মামাকেও দেখলাম। মামাকে রিক্সাওয়ালার কথা বলতেই বলল সেখানে নাকি কোনো কেউ ছিল না। একজন নামাজ পড়তে গিয়ে আমাকে বাঁশঝাড়ের কাছে পেয়েছে। তাহলে আমি কি দেখেছিলাম? আর সেখানে যদি রিক্সাওয়ালা নাই থাকে তাহলে আমি এখানে কিভাবে এলাম? আর মামাকে সব বলার পর মামা কয়েকজনকে নিয়ে পুরো বাঁশ বন খুঁজেছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তাহলে সেই লোকটার কোনো চিহ্ন বা কোনো রক্ত কিছুই পাইনি। তবে আমার মোবাইলটা নিয়ে সেখানে পড়েছিল এবং অথচ গত রাতে আমি যখন লোকটার সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখেছি যে কি পরিমাণ রক্ত লোকটার শরীর থেকে বের হয়েছিল রাস্তায়। রাসেল ভাই, আমি জানি না এর মানে কি আর কেনই বা আমার সাথে এমন ঘটলো। আমি আজও এর কোনো হদিস পাইনি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নামটি আমি আরো একবার পড়ে ফেলতে চাই। তার নামটি হচ্ছে রনি এবং রনি এই ঘটনাটি লিখেছেন। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য। আপনি যদি এরকম ঘটনা পাঠাতে চান বা আপনি যদি কোনো অডিও ক্লিপ আমাকে পাঠাতে চান বা আপনি যদি কোনো ঘটনা চান যে সরাসরি সেই স্টুডিওতে শেয়ার করবেন তাহলে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমরা কি একটা ছোট্ট ব্রেকে যাব এখন, নাকি আমরা আরেকটা ঘটনা শুনতে পারি? আমরা একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Furti. What FM? Haunted by Airtel.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় রাত 12:25 আমি রাসেল আছি সাথে, এবং আমরা একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি। বছরের প্রথম ভূত এফএমে আমার এবং মাসুমের পক্ষ থেকে থাকলো আপনাদের জন্য অনেক 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 শুভেচ্ছা, এবং আশা করছি যে এই বছরটিতেও আগের বছরগুলোর মতো আপনাদের সহযোগিতা পাবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবাই মিলে একসঙ্গে ভূত এফএম কে এগিয়ে নেবেন। চলুন চলে যাই পরবর্তী ঘটনা, এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন নতুন অতিথি, তার কাছ থেকে আমরা দ্বিতীয় ঘটনাটি শুনবো। আপনার নামটা একটু বলবেন এবং জানাবেন আমাদেরকে যে কোথা থেকে আপনি এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই, প্রথমত আপনাকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড কনগ্রাচুলেশনস। আমি এসেছি পটুয়াখালী থেকে, বনানী সংসপ্তক লেন। আচ্ছা, এখানে এসেছি, আমি বনানী এখানে থাকি। আচ্ছা, তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা ঘটেছে 2002 সালে, এবং তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, আমার শখ ছিল মাছ ধরা, এবং সেই শখই আমাকে একদিন বিপদে ফেলে দেয়। তখন বর্ষাকাল, আমাদের বাসার সামনে বড় একটা মাঠ, তবে মাঠটি অনেক নিচু, কারণ সেখানে একসময় পুকুর ছিল। সেটি ভরাট করা হয়েছে। শুকনোর সময় সেখানে ছেলেরা খেলাধুলা করে, এবং বর্ষার সময় প্রায় কোমর সমান পানি থাকে সেখানে। আচ্ছা, তো আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 60 থেকে 70 ফুট দূরত্ব, মাঠের অন্য প্রান্তে একটি মাত্র ঘর ছিল, এবং তার পাশে অনেকগুলো গাছ ছিল, এবং সেখানে একটি তেঁতুল গাছ ও একটি বট গাছ ছিল। তো যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন সকাল 11টার দিকে আমি ওই মাঠ থেকেই একটি 2 হাত লম্বা একটা গজাল মাছ ধরি। সেই লোভী হয়তো প্রতিদিনের মতো ওই দিনও বেরিয়ে পড়েছিলাম, তবে আমার মা আমাকে বাধা দিত মাছ ধরতে যেতে। তার বাধা উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছিলাম ওই দিন। রাত তখন প্রায় 8টা। আমি বের হয়ে একটি টর্চ লাইট ও একটি মাছ ধরার জল নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে অনেক দূর ঘোরাঘুরি করে 2টি শোল মাছ ও একটি বোয়াল মাছ ধরি। তার কিছুক্ষণ পরে আমি শুনতে পাই সেই তেঁতুল গাছের নিচে একটি বড় মাছ লাফালাফি করছে। আমি স্পষ্ট শব্দটা শুনতে পাই, শুনে আমি সেখানে দৌড়ে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছই নেই। এমনকি রাসেল ভাই, সেখানে পানিও একেবারে স্পষ্ট পরিষ্কার ছিল, কিন্তু একটা মাছ যে পরিমাণে লাফালাফি করেছিল এবং শব্দ পেয়েছি তাতে পানি অনেকটা ঘোলা থাকা কথা, কিন্তু সেখানে পানি একেবারে পরিষ্কার ছিল। আচ্ছা, যাই হোক, আমি ঘুরিয়ে অন্যদিকে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমি সেই শব্দটা আবারও শুনতে পাই, ঠিক তেঁতুল গাছের নিচে। আমি খেয়াল করে শুনি যে শব্দটা কোন জায়গায় হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, ঠিক তেঁতুল গাছের নিচে শব্দটা হচ্ছিল। আমি আবারও ছুটে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছ নেই, এবং সেখানে পানি ছিল প্রায় হাঁটু সমান। আচ্ছা, তো আমি অবাক হই রীতিমতো যে বিষয়টা কি। আমি 2-2বার শুনলাম যে এখানে শব্দ হচ্ছে, কিন্তু কোনো মাছই নেই সেখানে। তো আমি সেখান থেকে জাস্ট 4 থেকে 5 পা দূরে সরেছি, তখনই আবার সেই শব্দটা আমি শুনতে পাই, এবং আমার খুব কাছে থাকাতে আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার পাশেই শব্দটা হয়েছে, খুব কাছেই। আচ্ছা, তো আমি ফিরে তাকাই, তাকিয়ে টর্চের আলোতে দেখতে পাই যে সেখানে একটি প্রায় 3 থেকে 3.5 হাত লম্বা একটি গজাল মাছ সেখানে নড়ছে। তো আমি দেখে সেই মাছটাকে আমি যখনই ধরতে যাই তখনই মাছটা দৌড়ে পালায়। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি যে মাছটা হয়তো আবারও এখানে আসবে, যেহেতু আমি অনেকবারই শব্দটা শুনেছি। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে মাছটা আবারও সেখানে আসে, এবং আমি মাছটাকে যখন আবার ধরতে যাই মাছটা আবারও দৌড় দেয়, এবং আমি তখনই তাকে তাড়া করি। যখন আমি তাড়া করি, মাছটি দৌড় দিয়ে শুকনো জায়গায় উঠে যায় লাফ দিয়ে, এবং ঠিক তেঁতুল গাছের নিচে। আচ্ছা, তো আমি মনে মনে খুব খুশি হই যে এবার তো আমি মাছটাকে অনায়াসে ধরতে পারবো। আমি যখন উপরে উঠলাম মাছটিকে ধরতে, মাছ তখন ঠিক লাফ দিয়ে অনেকটা উপরে উঠে গেল, রীতিমতো অবাক করার বিষয়, এবং মনে হচ্ছিল যে মাছটির পাখা গজিয়েছে এবং অনেকটা উপরে উঠে গেছে, যেটা স্বাভাবিক অর্থে একটা মাছ লাফ দিয়ে অতটা উপরে উঠতে পারে না। এবং ঠিক তখনই আমার চোখে যায় উপরের দিকে, এবং আমি দেখি তেঁতুল গাছের উপরে একটা ডালে বসা একটা সাদা শাড়ি পরা একটা লোক বসে আছে। তার ফেজ অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার দাঁত দেখা যাচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তো বিষয়টা দেখে আমি খুবই ভয় পাই, এবং তখন আমি মনে মনে দোয়া পড়তে থাকি এবং দৌড় দিয়ে বাসার দিকে চলে যাই। তো আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন আমার পিছন থেকে শব্দটা আরো বেশি হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আরো অনেকগুলো মাছ একত্রে মিলে সেখানে লাফাচ্ছে, এবং ক্রমশ শব্দটা আমার কাছে চলে আসছে। মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ কেউ হাঁটছে, আমার তাড়া করছে, এরকম আমার একটা মনে হচ্ছিল। আমি বাসায় চলে যাই। যাই হোক, কোনো সমস্যা আমার হয়নি সেখানে। বাসায় যাওয়ার পরে আমার আম্মুকে আমি বলি বিষয়টা, এবং হাঁপাচ্ছিলাম। মা তখন বলল যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি যেও না, কোনো সমস্যা হতে পারে। যাই হোক, তো আমার হাতে যে ব্যাগটা ছিল, আমি আগে বলেছিলাম যে আমি 2টা শোল মাছ এবং একটি বোয়াল মাছ পেয়েছিলাম। সেই ব্যাগটা আমি আমার হাতে তুলে দিই যে এটা রাখো। আম্মু ব্যাগটা হাতে নিয়ে দেখে যে সেখানে কোনো মাছ নেই। তো আমাকে বললো যে আমি কি রাখবো, এখানে তো কিছুই নেই।
তো আমি বললাম কেন, এখানে তো তিনটা মাছ আছে, 2টা শোল মাছ এবং একটি বল মাছ। তো বললো যে কিছু নেই, আমাকে দেখালো। কিন্তু ব্যাগ একেবারে ভালো ছিল, পেয়েছি যে ওখানে কিছু ছিল না। হ্যাঁ, ছিল না। তো যাই হোক, তো আমি ছোটবেলা থেকে একা ঘুমাতাম। ওই দিন আমি আম্মুর সাথে ঘুমাই যেন পরবর্তীতে কোনো ভয় না পাই। আসল ভাই, আমার যখন ঘুম আসছিল চোখে, তখন আমি সেই শব্দটা শুনতে পাচ্ছিলাম, মাছের লাফালাফির শব্দটা। এবং ওই দিন রাতে আমার গায়ে প্রচন্ড জ্বর ওঠে এবং 2-3 দিন ছিল। যাই হোক, পরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কোনো ভালো হচ্ছে না। পরে আমার হুজুরে ওষুধ পানি পড়া দিল এবং একটি তাবিজ দিল। যাই হোক, 3 দিন পরে আমার জ্বর ভালো হয়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। এরপরে যেটা হয়েছে, ওই যে ঘরটা ছিল যেখানে আমার তেঁতুল গাছের ওখানে যে ঘটনাটা ঘটেছে, তার পাশে যে ঘরটি ছিল, সেই ঘরের একটি মেয়ে, সে ওই তেঁতুল গাছের নিচেই 1 সপ্তাহ পরে গায়ে আগুন দিয়ে মারা যায়। এবং সেই মেয়েটি তখন ক্লাস 4-এ পড়ে। কোনো কারণ ছিল না গায়ে আগুন দেওয়ার। তো যখন সে গায়ে আগুন দেয়, তার কিছুক্ষণ আগে তার বড় বোনকে বলেছিল যে আমি কিন্তু গায়ে আগুন দেব। তো তার বড় বোন বলেছিল যে কেন আগুন দিবি, কি কারণে? কোনো আগুন দেওয়ার তো কোনো কারণই নেই। সে ভেবেছিল যে হয়তো সে ঠাট্টা করছে। যাই হোক, সে একটা চড়ও দিয়েছিল, কিন্তু সে কান্না না করে বরঞ্চ অনেক হেসেছে, হাসতে হাসতে বের হয়ে গেছে। এবং তার কিছুক্ষণ পরই সে গায়ে আগুন দেয়। তো হাসপাতালে অনেকদিন ছিল। তো যখন ছিল এবং ডাক্তাররা তাকে বলেছে যে কোন একটা সমস্যা আছে মেয়েটার সাথে, যেহেতু সে অনেক নাকি অস্বাভাবিক আচরণ করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, সে মারা যাওয়ার আগে অনেক প্রলাপ বলতেছিল যে তারা নাকি 7 বোন এবং তার কাছে কেউ যেন না আসে, এবং আসলে তাকে সবাইকে সে মেরে ফেলবে, এরকম একটা কথা বলছিল। এবং আমাদের মসজিদের যে হুজুর ছিল, সেও পরে সেখানে যায় এবং যাওয়ার পরে সেও বলল যে এর সাথে কোনো একটা সমস্যা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি সাদা শাড়ি পরা যে তেঁতুল গাছের যে ডালে বসা দেখেছিলাম ওই লোকটাকে, ওই মেয়েটা ওই তেঁতুল গাছে ওই ডালে বসে বসেই তেঁতুল খেত। এ হচ্ছে আমার ঘটনা আরসুল ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী অতিথির কাছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাকে আরিফিন মিরপুর 10 থেকে লিখছেন এবং যে ঘটনাটি শুনলেন, ওই ঘটনাটি তিনি ভয় পাচ্ছেন না সেটা লিখেছেন। রবিউল আমাদের SMS করেছেন। রবিউল সোহেল সাগর আমাদেরকে SMS করেছেন গাজীপুর থেকে। আরিফ শুভ আমাদের SMS করেছেন, তিনি বেশ ভয় পাচ্ছেন। সুস্মিতা বণিক আমাকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি অর্ণব SMS করেছেন আমাদেরকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়া আমাদেরকে শাবাব SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সোহেল। এছাড়াও আমাদেরকে খ্যাপা বাবু SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনি আপনার নামটি বলবেন এবং কোথা থেকে এসেছেন এটা একটু জানাবেন। আমি সন্ধি, আর আমি এসএমএল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আর আমার পরবর্তী যে ঘটনাটা, এটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা এবং তার ফ্রেন্ডের বাসা ঢাকার দোহারে এবং সে আমার হলের ফ্রেন্ড তানিম। তো তারপরে সে গত বছর সে বাসায় গেছিল। তো তাদের বাসা থেকে প্রায় 4-5 কিলো দূরেই ছিল পদ্মা নদী এবং তারা ওখানে আমিও গেছিলাম, ওখানে গিয়ে পদ্মা নদীর ওখানে আমরা অনেক মজা করছি। তো সে যেটা হয়েছে, গত বছর যাওয়ার পরে ওখানে এক ফ্রেন্ড, গ্রামের যে ফ্রেন্ড ছিল, তাকে সে বলছে যে দোস্ত চল আমরা পদ্মার পরে একটু ঘুরে আসি। তো রাত প্রায় তখন 10টার মতো বাজে। তো বলতে চল ঠিক আছে। তো মোটরসাইকেল নিয়ে গেছে। তো মোটরসাইকেল আসলে আমার বন্ধুটাই চালাচ্ছিল। তো তারপর তারা নদীর পাড়ে গেছে। যাওয়ার পরে যেটা হয়েছে যে লোকজন কেউ নাই, কারণ নদীর পাড়ে ওই সময় রাত 10টায় ওই সময় কেউ থাকে না, মাঝি টাঝি কেউ নেই, 2-1টা নৌকা ওখানে ঘাটে হাতে বাঁধা আছে। তারপরে ওই মোটরসাইকেলটা রেখে আমার ফ্রেন্ডরা আর 2জন, আমার ফ্রেন্ড আর তার ফ্রেন্ডটা হাঁটতেছে রাস্তা দিয়ে, ওই নদীর পাড় ধরে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তার মনে হয়েছে যে মোটরসাইকেলটা লক করা হয় নাই। তখন সে বলতেছে দোস্ত একটু তুই থাক, আমি একটু মোটরসাইকেলটা লক করে আসি। আচ্ছা ঠিক আছে যা। তারপর আমার বন্ধুটা আসছে মোটরসাইকেলটা লক করতে। তো যখন সে মোটরসাইকেল লক করবে, এই অবস্থা হয়েছে কি, তার ওই বন্ধুটা ওই একটু এগিয়ে গেছিল ওইদিকে, সে খুব চিৎকার করে উঠছে। তখন সে দ্রুত লক করে দৌড়ে গেছে তার কাছে, গিয়ে দেখে যে সে স্বাভাবিক। তো বলতেছে কি তুই চিল্লালি কেন? তো বলছে কই আমি তো চিল্লাইনি। তো বলতেছে না আমি এইমাত্র শুনলাম খুব জোরে তুই চিল্লালি। বলছে না আমি কিছু করে নাই। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো ভুল শুনছি। তো ঠিক আছে চল 2জন হাঁটি। তো হাঁটতে হাঁটতে পূর্ণিমা যাচ্ছিল, রাতটা অনেক সবকিছু দেখা যাচ্ছিল। তো তারপরে যে ঘটনা, ওই পাহাড়ের একটু নামছে নিচে পানি, তো ওখানে ওই নৌকা ঘাটা বাঁধা আছে, ওই পাশ দিয়ে তারা হেঁটে পানির ভিতরে একটু হেঁটে হেঁটে যাচ্ছে, পা ভিজানো যায় এরকম করে। তা তারপরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার যে তানিম ফ্রেন্ডটা, তার আরেকটা যে ফ্রেন্ড আছে গ্রামের যে ফ্রেন্ডটা, সে হঠাৎ করে ওই একটা ওখান থেকে মাছ ধরছে, নদীতে ওখান থেকে মাছ ধরে সে মাছটা খাওয়া শুরু করছে। তখন আমার বন্ধুটা বলতেছে কি বাবা তুই মাছ খাচ্ছিস কেন?
তো বলতেছে আচ্ছা খাবো না, ঠিক আছে রাখলাম। তো রাখার পর আবার কিছু দেওয়ার পরে দেখে না সে ঠিক আর একটা মাছ ধরছে, তাহলে সে এই মাছটা খাচ্ছে। তখন আমার ফ্রেন্ড রাগ হয়ে গেছে, তুই কাঁচা মাছ খাচ্ছিস, সেটা কি ধরনের কথা, কাঁচা মাছ কেউ খায়? তখন সে বলতেছে আমি কাঁচা মাছ তো খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তখন তারপরে সে তো মানে একটু ভয় পেয়ে গেছে, কি ব্যাপার কাঁচা মাছ এরকম খাবে, এটা কোনো কথা হলো? তারপরে সে কিছুক্ষণ পরে বলতেছে দোস্ত আমার থাকবো না, আমি চলে যাবো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে চল চলে যাই। তো তারা মোটরসাইকেলের কাছে আসছে, আসার পরে মোটরসাইকেলে চড়ে আমার ফ্রেন্ডে আবার চালাচ্ছিল, আসতেছে। তো পিছনে তার ওই ফ্রেন্ডটা যে কাঁচা মাছ খাইছে সে বসেছিল। তো কিন্তু আমার ফ্রেন্ডটা খুব ভয় পাচ্ছিল, মোটরসাইকেল চালাচ্ছে আর মনে করতেছে কি ব্যাপার, এটা আসলে কে? আমার ফ্রেন্ডই তো, কারণ খুব কাছের ফ্রেন্ড। তো কাহিনী কি, সে তো কোনোদিন শুনি নাই যে কাঁচা মাছ খায়। কিছু দূর আসার পরে পিছনের ফ্রেন্ডটাই বলতেছে যে তুই মনে হয় মোটরসাইকেল চালাতে পারতেছিস না, আমারে দে। তো দাদা ঠিক আছে। তো তারপরে সে ব্রেক করে নামছে, নেমে আমার ফ্রেন্ডটা পিছনে বসে আর তার ওই ফ্রেন্ডটা সামনে বসে মোটরসাইকেল চালাচ্ছে। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড অবশ্যই ভয়, তখনও ভয় ছিল তার ভিতরে। কিছুক্ষণ পরে হঠাৎ করে মানে তাকাইতে গিয়ে যে ফ্রেন্ডটা মোটরসাইকেল চালাচ্ছে সে আসলে মানে অন্যদিকে তাকায় আছে এবং হাতটাও সে ছাড়া কোনো মানে ইয়েতে নাই, হাত দুই হাতে ইয়েতে ব্রেকের ওখানে কোনো ধরা নাই, হ্যান্ডেলে ধরা নাই। তো তারপরে যে সে তো আরো চরম ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয় যে মোটরসাইকেল এতটা মানে রাতে 11টা বাজে। তো তারপর সে মনে করছে হতে পারে এরকম, উনি হয়তো বা পারে। তো আসছে কিছু দূর আসার পরে তার বাসায় কাছাকাছি আসার আগে আমার ফ্রেন্ডের বাসা না, ওই যে তার যে ফ্রেন্ডটা কাঁচা মাছ খাইছিল তার বাসার কাছে এসে বলছে দোস্ত আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো নামার পরে ওখানে আমার ফ্রেন্ডটা মোটরসাইকেল থেকে নেমে তার ফ্রেন্ডরা চলে গেছে বাসায়, আর আমার ফ্রেন্ড আমার বাসায় মানে তার আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছে। আসার পর তার আম্মুকে বলছে আম্মু এরকম ঘটনা। তো বলছে তোরা রাতের বেলা কেন যাস? তারপরে যে ঘটনা ঘটলো, তো রাতের বেলা তারা সে আমার ফ্রেন্ডটা ঘুমাইছে। পরের দিন সকালে যে ফ্রেন্ডের সাথে গেছিল আমার ফ্রেন্ডটা, তার আম্মু এসে মানে ডাকতেছে যে তানিম কি খবর, আমার ছেলে কোথায়? তো বলছে কেন আন্টি, ও তো গতকালকে রাতেই বাসায় গেল। তো বলছে বাসায় তো যায় নাই, কি কাহিনী কি বাসায় যায়নি? তখন সবাই আবার ঘটনাটা পুরোটা সে বলছে যে এই অবস্থা। তারপরে সে যখন আবার ওই নদীর পাড়ে আসছে, আসার পরে যেটা শুনলো যে এখানে একটা ছেলেকে সকালবেলা এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং একজন মাঝির ওখানে ছিল, তাদের বাসায় আছে। তো তারপর গেছে, যাওয়ার পর দেখেছে হ্যাঁ তাকে মানে সেবা শুশ্রূষা করে সে সুস্থ হয়েছে। তখন তাকে বলতেছে কি ব্যাপার, তোকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসলাম, তারপর তো আবার এখানে কেন আসলি? তো বলতেছে কই আমার বাসায় পৌঁছেছি, আমি তো এখানে, আমি তো টের পাইনি। কই মানে কথা আমার ততটুকু মনে আছে যখন তুই আমাকে রেখে মানে প্রথম রেখে যখন মোটরসাইকেল লক করতে যাবি, তখন যে লক করতে গেছিস তখন আমি এখানে একা যখন ছিলাম, তখন হঠাৎ করে দেখি যে আমার মতোই সেম চেহারা আরেকটা ছেলে আমার দিক থেকে আসতেছে, ওই নদীর ওই দিক থেকে উঠে আমার দিকে আসতেছে। আর আমি ওইটা দেখে অনেক চিৎকার করে উঠছিলাম এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তখন আমি সেন্স হারাই ফেলেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ডটা যখন আসছিল, আসার পরে তার ওই ফ্রেন্ডটাকে মানে যে আসল যে ফ্রেন্ডটা ছিল অজ্ঞান অবস্থায় মানে পড়ে গেছিল তাকে আসলে দেখে নাই, না দেখে তাহলে চিন্তা করলো যে আসলে ওই ফ্রেন্ডটা কে যার সাথে সে এতক্ষণ ঘুরলো এবং সে তার কোনো ক্ষতিও করলো না, কিন্তু অথচ তার সাথে মানে মাছ খেলে এবং তাকে মোটরসাইকেলে পুষে দিয়ে আসলো। তো এই ঘটনা। তারপরে ওনাকে যখন সুস্থ হয়েছে তখন তাকে একটা কবিরের কাছে নিয়ে যাওয়ার পরে দেখছে যে না আসলে এটা একটা অস্বাভাবিক কিছু ঘটছে। তারপরে তাকে আর কি দোয়া করে মানে বার হয়েছে, এই হচ্ছে ঘটনা। ওকে, আপনার আর কোনো ঘটনা আছে? জি আমার। আচ্ছা, আপনি অল্প একটু সময় পাবেন, সেই সময়ের মধ্যে তাহলে আপনার ছোট্ট আর কি যদি ঘটনা থাকে তাহলে বলে ফেলেন। আচ্ছা, এটা আসলে আমার হলে ঘটনা, ঘটনাটা বেশি দিনের না এবং ছোট ঘটনা, এটা গত গ্রীষ্ম ঘটনা এটা। তো আমাদের হলে রাসেল ভাই হলে পিছনে একটা আম গাছ আছে এবং আমরা ফ্রেন্ডরা মিলে ছাদের উপরে গিয়ে চুরি করে আম পারি। তো তারপরে সেদিন কিন্তু যেহেতু সমস্যা হলে গিয়ে অনেক ছেলে পেলে অনেক আম চুরি করে অনেক কিছু করে, এই জন্য আমাদের যে গেটটা ছিল হলে ছাদে ওঠা, তো ওই গেটটা সেদিন মানে লোয়ার গেট তো ওইটা আপনার সরানো যায় আর কি, ওই টাইপের ছিল। তো ওটা সেদিন মানে ছড়ায় রাখছে স্যারেরা যে ওখানে আর কেউ উঠতে যেন না পারে, উঠতে না পারে। তো আমি আমার আরেক ফ্রেন্ড দুইজন মিলে মসজিদের ভিতরে আমাদের মসজিদের ভিতরে একটা জানালা আছে, জানালাতে পার হয়ে ছাদে ওঠা যায়। তো আমরা জানালা খুলে ছাদে উঠছি, ওঠার পরে যে ঘটনাটা আম পারবো, তো আমার ফ্রেন্ড আমার কাছে ছোট একটা টর্চ ছিল, তো আমরা যখন আম পারবো তখন গাছের দিকে লাইট মারছি, মারার পরে দেখি যখন আমাদের আরেকটা ফ্রেন্ড ওখানে বসে আছে। তো আমরা তো এটা দেখে আরো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার এই এত রাতে, রাত তখন প্রায় 2টা বাজে। মানে আমরা তোকে বলছি কি ব্যাপার তুই এখানে আম পাড়তে আছিস একা একা, তো সে কোনো কথা বলতেছে না। তখন তো এটা শুনে আমরা আরো ভয় পেয়ে গেলাম এবং তখন তার চোখের দিকে যখন আমরা তাকাইছি তখন দেখি যে না, তার চোখটা পুরো প্রায় রক্তের মতো লাল এবং এটা আমাদের দিকে আরো মানে এমন ভাবে তাকাই আছে এবং আমাদের ভয় দেখা দিচ্ছে। আমরা এটা খুবই ভয় পেয়ে গেছি, আমি আমার ফ্রেন্ড।
সে তো এরপরে বলতে আমার যে পাশে যে ফ্রেন্ড ছিল সে তার ধমক গেছে, এই তুই ফাজলামি করতেছিস কেন, এরকম কিছু। আর এই ঘটনার পরপরই আমার যে ফ্রেন্ডটা গাছে ছিল, তো ওখান থেকে সে সাথে সাথে গাছের একদম নিচে লাফ দিছে। লাফ দেওয়ার পরেই মানে এমন একটা আকার ধারণ করছে, আসলে ওটা স্পষ্ট আমি বলতে পারবো না, কারণ টর্চটা আমরা সাথে সাথে মানে নিচে দিতে পারি নাই। তো এমন একটা আকার ধারণ করছে, ধরে মানে প্রায় বড় একটা বিড়াল টাইপের এরকম কিছু কালো করে সে মানে মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। তো এটা ঘটনা আমরা খুব ভয় পাওয়ার পরে আমরা নিচে নেমে আসি। নিচে নেমে এসে ওই ফ্রেন্ডের বাসায় মানে হলে রুমে গেছি, যে ফ্রেন্ডটা কাছে ছিল, গিয়ে দেখি সে ঘুমাইতেছে, কারণ রাত 2টা বাজে স্বাভাবিকভাবে ঘুমানোর কথা। তো তারা ডেকে বললাম কি করতে ওখানে কেন গেছিলি, তো বলতেছে না আমি তো ওখানে যাইনি, আমি তো আসলে এখানেই ঘুমাইছি। তো এর চেয়ে ঘটনা ভাই। আর এরপর থেকে আসলে আমরা যে দুইজন ট্রেনটা দেখছি আমরা আর কখনো সাথে আর হয়ে উঠি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, তাদেরকে ছোট্ট বা বিজ্ঞাপন বিরতি লাগবে, আমরা নতুন অতিথি নিয়ে আসবো আপনাদের জন্য। আর ইন দ্য মিন টাইম আপনারা যারা আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, which is FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছে একটু পরেই। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:49। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা অনেকে SMS করছেন, দেখতে পাচ্ছি কাজল আমাদের SMS করেছেন সানার সোনার পাড় থেকে। এছাড়া আমাদেরকে আতিক SMS করেছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে। এছাড়াও শোভন মিরপুর 1 থেকে SMS করেছেন আমাদের। SMS করেছেন মিঠু, SMS করেছেন মেহেদি, এছাড়াও SMS করেছেন সাদ্দাম, SMS করেছেন নোমান, বিল্লাল, সুমন, রাইসা, এছাড়াও মাসুম জাহান, SMS করেছেন রাফেল, SMS করেছেন আমাদেরকে শিফা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা বলে আপনি জানাবেন যে আপনি কোত্থেকে এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি মেহেদি জামান সুফল, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াই, আমি থাকি ঢাকার মিরপুর শেওড়াপাড়াতে। প্রথমে আমি আমার তরুণ ভাই তপু, আপনি সরাসরি ঘটনায় বলেন ভাই। হ্যাঁ, তো এটা হচ্ছে গত 2001 সালের ঘটনা। এটা ঘটেছিল আমাদের স্যারের সঙ্গে। উনি আমরা একদিন সকালবেলা খবর পাই, মানে শুনি স্যার স্কুলের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা শুনে আমরা অ্যাকচুয়ালি আর কি সবাই স্বাভাবিকভাবেই চলে যায় সেখানে স্যারকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি স্যারকে পানি দেওয়া হচ্ছে, বিভিন্ন মানের সেবা করা হচ্ছে তাকে জ্ঞান ফেরানোর জন্য। তো যখন তার জ্ঞান ফিরল সবাই বলল কি হয়েছিল আপনার, আপনি কেন এখানে পড়েছিলেন। স্যারের যিনি স্ত্রী তিনি বললেন যে উনি তো রাতের বেলা ইসলামী জলসা শুনতে গিয়েছিলেন হচ্ছে কয়েক কিলো দূরে একটা গ্রামে, তারপরে তার কোনো খোঁজ পান নাই, সকালবেলা তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো স্যার যেটা শোনালেন আমাদেরকে যে ঘটনাটা, সেটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো একটা ঘটনা এবং সবাই ওখানে ভয় পেয়ে গিয়েছিল। স্যার নিজেও বলার সময় খুব ভয় পাচ্ছিলেন। যখন ইসলামী জলসা শেষ হয় তখন রাত 12টা পার হয়ে গেছে। স্যার বাড়ি ফিরবেন কিন্তু এলাকার কাউকে তিনি পেলেন না, সো একাই রওনা দিলেন। আর অত রাতে রাসেল ভাই আসলে মেইন রোডে গাড়ি ঘোড়া থাকে না, তো স্যার চিন্তা করলেন আমি একটু শর্টকাটে গ্রামের মধ্যে দিয়ে যাব। আচ্ছা। তো উনি তার হাতে ছিল একটা টর্চ পেন্সিল ব্যাটারির, যেটা তখন চলতো, এখন সেটা নাই, ছোট টর্চ, অল্প আলো হয়। তো এই টর্চ নিয়ে তিনি রাস্তায় হাঁটছিলেন। বেশিরভাগ রাস্তায়, অর্ধেকের বেশি রাস্তা তিনি প্রায় নিরাপদেই পার হয়ে আসেন। তারপর তিনি যখন একটা জঙ্গল আছে এলাকায়, একটা নাম করা জঙ্গল, ওই জঙ্গলের কাছে আসেন তখন একটা কান্নার শব্দ, বাচ্চা কোনো মেয়ে কাঁদছে এরকম একটা কান্নার শব্দ তিনি শুনতে পান। তিনি কৌতূহলী হয়ে জঙ্গলের ভিতরের দিকে যেতেই দেখতে পান লাইট দিয়ে যে একটা মেয়ে, 7 থেকে 8 বছরের একটা মেয়ে, 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে উপর হয়ে গঙ্গানের মতো করে কাঁদছে। তিনি জিজ্ঞেস করেন এই মেয়ে তুমি কে, এখানে কি করছো, তুমি এখানে কাঁদছো কেন? তখন মেয়েটা কোনো কথা না বলে মাথাটা উঠায়
হাঁটু থেকে মাথাটা উপরে উঠায় এবং স্যার তখন তার টর্চের লাইটটা তার মুখে ফোকাস করেন এবং ফোকাস করা মাত্রই চমকে উঠে খেয়াল করেন যে মানুষের মাথার পিছনের দিকটা যেমন হয় এই মেয়েটা সামনের দিকটাও ঠিক তেমনই, চোখ, মুখ, নাক, এমনকি কান কিচ্ছু নেই, উল্টা করা পাতিলের মতো গোল। এটা দেখার পর উনি তো ভয় পেয়ে যান, ওখান থেকে দৌড় দেন। দৌড় দেওয়ার পরে ওনার হাত থেকে টর্চটা পড়েও যায় একসময়। তো উনি চিন্তা করেন যে আমি এই রাস্তা দিয়ে আর যাবো না, আমি হচ্ছে মেইন রোড ধরে যাব। সেখানে মেইন রোডে উঠলে এখন হিন্দু পাড়া আছে, তো ওখানে উঠলে হয়তো কারো হেল্প পাওয়া যেতে পারে। এটা মানে মনে করার পর স্যার ওখানে গেলেন। যাওয়ার পর দেখলেন যে কেউ একজন তার দিকে আসছে মেইন রোডে হিন্দু পাড়ার কাছে। তিনি দূর থেকে একটু অন্ধকার যখন চোখে সয়ে আসলো তখন তিনি খেয়াল করলেন যে ধুতি পরা একটা লোক। লোকটা কাছে আসতেই লোকটাই জিজ্ঞাসা করলো যে স্যার আপনি এখানে এত রাত্রে? তখন স্যার বলল আমি একটা মেয়েকে দেখলাম যে মেয়েটার তো আসলে স্বাভাবিক মুখমণ্ডল ছিল না, চেহারা ছিল না। এটা হচ্ছে মানুষের মাথার পিছন দিকটা যেমন সামনের দিকটাও তেমন, এরকম মানে গোলাকার একটা অদ্ভুত, যেটা ভয় পাবার মতো এরকম আমি দেখলাম। এটা বলতে বলতে স্যার লক্ষ্য করলেন যখন লোকটা আরো কাছে চলে এসেছে এবং তার আরো স্পষ্ট হয়েছে চেহারাটা, তখন স্যার লক্ষ্য করলেন যে এই লোকটার মাথাটাও মুখটাও ঠিক একই রকম, কথা বলতেছে কিন্তু তার মুখ নেই, নাক নেই, চোখ নেই, কান নেই, চারপাশেই গোল। স্যার তখন ওখানে দাঁড়ানোর সাহস পান নাই, ধানের জমির মধ্য দিয়ে তিনি মানে দৌড় দেন। দৌড় দিয়ে তিনি ঠিক স্কুলটার কাছে গিয়ে ওঠেন। তিনি যখন ওখানে একটু হাঁপাচ্ছেন, হাঁটুতে হাত দিয়ে একটু হাঁপাচ্ছেন, মানে স্কুলের কাছে আসা একটু ভয় কমে গেছে, তার কাছাকাছি চলে আসে, তিনি হাঁপাচ্ছেন। তখন দেখেন যে নাইট গার্ড, এলাকার যে নাইট গার্ডটা তার কাছে আসছে। স্যার যেটা বলেছিলেন যে তার স্পষ্ট মনে নেই যে নাইট গার্ডের হাতে একটা আলোক উৎস ছিল, সেটা কিসের, হ্যারিকেন না টর্চ, এটা তার মনে নেই, তবে এটা শিওর যে একটা আলোর উৎস সেখানে ছিল। তো নাইট গার্ডটা হাতে যেটা আলো ছিল তার চেহারাটা দেখা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি এটাই হয়, যার হাতে আলো থাকে অন্ধকারে তার চেহারাটা দেখা যায় না। তো স্যারকে সে বলে স্যার আপনি এত রাত্রে এখানে আপনি খুব ক্লান্ত দেখাচ্ছে, বিমর্ষ দেখাচ্ছে। তখন বলে যে তুমি বিশ্বাস করবে না, আমি এমন দুইটা জিনিস দেখে আসছি, দুইটা লোককে, একটা মেয়েকে একটা মধ্যবয়স্ক লোককে, যাদের মাথা এরকম গোল, ওরকম বর্ণনা দিলেন যে চতুর্পাশেই গোল, নাক মুখ কান কিচ্ছু নেই, অদ্ভুত। আমি ভয় পেয়ে গেছি, তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি আন্দাজও করতে পারবো না কেমন এটা। তখন ঠিক ওই মুহূর্তেই তার হাতের যে আলোক উৎসটা ছিল নাইট গার্ডের হাতের, সে তখন তার মুখের কাছে এইভাবে ধরার পর সে বলে স্যার দেখেন তো এরকম কিনা। তখন দেখা গেল যে তারও মুখমণ্ডল একই রকম। তখন তো স্যার প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পর উনি মানে আর সেন্স ধরে রাখতে পারেন নাই, তার সেন্সলেস হয়ে যায়। তিনি তখন হচ্ছে তারপর তিনি আর বলতে পারেন না, আমরা তাকে তার পরবর্তীতে অবস্থায় পাই আর কি। আচ্ছা ভাই, এটা আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS অলরেডি আমাদের কাছে চলে এসছে। আমরা পরবর্তী ঘটনায় যাবার আগে সেই SMS গুলো কিছু পড়ে ফেলতে চাই। রাত্রি আমাদের SMS করেছেন, তার কাছে অনেক ভয় লাগছে ভাইরাস, এবং অপু আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নিকট ময়মনসিং থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে করবো না আর ভয়, করবো এনজয়। ওকে, তৌসিফ আমাদের SMS করেছেন, তিনি বলছেন আই লাইক ইট। এবং আবির চিটাগং থেকে SMS করেছেন, তিনি বলছেন যে ভূত এফএম জোস হচ্ছে। আর এছাড়া আমাদেরকে টায়াস SMS করেছেন ঢাকা থেকে, আমাদেরকে সাকিব শিকদার ওয়ারিদ ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে আলামিন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। এছাড়া আমাদেরকে রাজীব এবং আকাশ SMS করেছেন আমাদেরকে লিনা খিলগাঁও থেকে। এছাড়া রিজভি আমাদের SMS করেছেন খুলনা থেকে। পাপড়ি আমাদের SMS করেছেন আবারও ভূতের গড়ি থেকে। আমাদেরকে রাজীব SMS করেছেন আমাদেরকে ববি SMS করেছেন সুবন ঘোষ। এছাড়াও সুজন কুমার আমাদের SMS করেছেন তুহিন। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, রেগুলারই SMS করেন, আজকেও তিনি SMS করেছেন। এবং তিনি বলছেন যে আজ আমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, এবং আশা করছি সামনের দিনগুলো আপনার অনেক 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 ভালো যাবে। আর এছাড়া আলমগীর আমাদের SMS করেছেন আমাদেরকে আকুল SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্সেস
এছাড়াও আরো দেখতে পাচ্ছি রিগান SMS করেছেন আমাদেরকে, রিশতা SMS করেছেন, SMS করেছেন মিঠুন, মেহেদি, নাসিম, নাসির, সাজ্জাদ, পাভেল বরিশাল থেকে আমাদেরকে, মিশন চট্টগ্রাম থেকে SMS করেছেন, আশিক আমাদের SMS করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, রোহান আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে নুমা, SMS করেছেন আরিফ, দুলা, ফাহিম, মুস্তাকিম, এছাড়াও রাজু চাঁদপুর থেকে SMS করেছেন, মুন্না হাজারিবাগ থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে তুষার, SMS করেছেন ইকরামুল বাড়ি, এছাড়াও ডেন্টিস্ট অপু জরিফ SMS করেছেন চট্টগ্রাম থেকে আমাদেরকে, এছাড়াও SMS করেছেন আদ্রিতা, SMS করেছেন তুলি, রিয়াজ সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, হুইচ ইজ FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরেকটা কথা বলতে চাই যে আগামী যে এপিসোডটি, সেই এপিসোডে যারা সরাসরি পার্টিসিপেট করতে চান, যারা চান তাদের ঘটনাগুলো পড়ে শোনানো হোক এবং যারা চান যে তাদের অডিও ক্লিপগুলো আমি প্লে করি, তারা অবশ্যই ভূত FM @radiofurti.fm এই অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলো আমার কাছে পাঠিয়ে দিন। আমরা সেটা প্রচার করব আগামী সপ্তাহে, এবং আগামী সপ্তাহে ব্যাপারটা আগে থেকেই বলে দিচ্ছি যে আপনাদের ঘটনা যত বেশি ভালো হবে তত বেশি সবাই এনজয় করবে। সো আপনাদের অবশ্যই সেরা ঘটনাগুলো, যে ঘটনাগুলো আমরা করে ফেলেছি অলরেডি বা বলে ফেলেছি অলরেডি, সেই ঘটনাগুলো বাদ দিয়ে আরো যে সমস্ত ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন। অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারে, আমাদের অথবা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এরকম থাকেন যাদের ঘটনা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি। তাদের বয়সটা একটু হয়তো বেশিই হয়, তাদেরকেও উৎসাহিত করুন ভূত এফএমের ব্যাপারে। আমরা চাই যে যারা আমাদের গুরুজন রয়েছেন, যারা অনেক চমৎকার করে ঘটনা বলেন এবং যারা অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন বহুবার, তাদেরকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো এবং আপনাদের সবাইকে তাদের কাছ থেকে শোনা ঘটনার মাধ্যমে আনন্দ দেব। সো সেই সমস্ত মানুষগুলোকে আমরা স্টুডিওতে বেশি বেশি করে চাই। সুতরাং আপনার পরিবারেরই ভেতরে হয়তো কেউ একজন এরকম রয়েছেন, তাকে উৎসাহিত করুন ভূত এফএমে আসবার ব্যাপারে। আমার মনে হয় যে ব্যাপারটা অনেক ভালো হবে। আমি অনেককে দেখতে পাচ্ছি SMS করেছেন এবং অনেকে দেখতে পাচ্ছি যে SMS করে জানাচ্ছেন যে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের প্রথম ভূত এফএম, এবং সেই ভূত এফএমটা আমরা চাইবো যে আমরা এই সারা বছর ধরে আরো বেশি 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 করে ভয় দিয়ে যাব আপনাদেরকে, এবং যতক্ষণ পর্যন্ত ভয় মিশ্রিত আনন্দ আপনাদের ভালো লাগবে ততদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে রয়েছি। ঘড়িতে সময় রাত 1টা। জানিয়ে দিচ্ছি যে আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারেই কারণে আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি আপনি আবারও চাইলে শুনতে পারেন। নাও লিসনার্স ক্যান গেট ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন, মাই টিউন, যেটা এখন মাসুম প্লে করছে, এবং ভূত এফএম টিউন কোড ইজ 92125 and you can activate it by sending a SMS, type CT space 92125 and send it to 3123. ব্যাস হয়ে যাবে এই টিউনটি আপনার টিউন। চলে আসি ঘটনা, এবং আমি আমার পরবর্তী যে গেস্ট রয়েছে তার কাছে জানতে চাইবো তার নাম এবং কোথা থেকে তিনি এসেছেন সেটা আপনাদের সবাই। রাসেল ভাই, আমি মোর্শেদ খিলগাঁও থেকে এসেছি। ওকে, শুরুতে আপনাকে অভিনন্দন। ওকে, আমি যে ঘটনাটা বলছি সেটা আমাদের বাসার পাশে ঘটা। আমাদের পাশের বাড়ির পিছনে অনেকগুলা টিনের ঘর আছে যেগুলা ভাড়া দেওয়া থাকে। সেখানে একটা ফ্যামিলি থাকতো, একটা মহিলা এবং তার হাজবেন্ড সহ থাকতো, আর মহিলাটা প্রেগনেন্ট ছিল। এখন মহিলাটা একদিন রাতে স্বপ্ন দেখতে পায় যে কেউ একজন বলছে যে তুমি তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। এখন মহিলাটা স্বপ্নে না বলে, আর এরপর আর কি স্বপ্নের মধ্যে তাকে আবার বলে যে আমি তো তোমার বাচ্চাটাকে নিয়ে যাব, তুমি রাখতে পারবে না, নিয়ে যাবো। যাই হোক, তখন স্বপ্ন ভেঙে যায়, আর এরপর সে আর ঘটনাটা পাত্তা দেয় না। এর কিছুদিন পরের ঘটনা, একদিন তার হাজবেন্ড রাতে বাসায় ছিল না, সে একা ছিল বাসায়। রাত 2:30টার দিকে সে বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। আমি বলে রাখি যে তাদের রুম থেকে বাথরুমটা একটু দূরে ছিল। এখন সেই রুম থেকে বের হয়ে যখনই একটু সামনে গেল, তখনই সে ফিল করলো যে পিছন থেকে কেউ একজন তার উপর লাফ দিছে, আর তখনই সে সেন্সলেস হয়ে যায়। এরপর যখন সেন্স ফিরে তখন তাকে জিজ্ঞেস করা হলো কি হিসেবে, মানে সকালবেলা যখন তাকে পায় তার হাজবেন্ড বললো যে কেউ একজন তার উপর লাফ দিয়ে তাকে ধরছে এবং তার সারা শরীরে লোমের মতো ছিল।
আচ্ছা আচ্ছা, আর সেদিনই বিকালবেলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলে যে তার যে বাচ্চাটা ছিল, বেবিটা মারা গেছে। এর কিছুদিন পরের ঘটনা আমি বলছি, যেটা আমাদের পাশের বাসার ঘটনা। এটা আমাদের ছাদে ঘটা আমার সাথে। একদিন দুপুরবেলা আমি ছাদ থেকে আর কি বাথরুমে গোসল করে বের হয়েছি। বের হওয়ার পর জাস্ট কিছু স্টেপ সামনে যাব, তখনই ফিল করি যে কেউ একজন লাফ দিছে। ছাদে কেউ ছিল না, লাফ দিছে। আর ভাই জানেন যে ছাদের উপর কেউ লাফ দিলে একটা আওয়াজ হয়, আর সেটা টাইপের একটা আওয়াজ হয়। হ্যাঁ, ধূপ টাইপের একটা আওয়াজ হয়, সেটা আমি পুরো ফিল করতে পারি। বাট ওইখানে কেউ ছিল না। তখন আমি দৌড়ে রুমে চলে যাই। ঘটনা এখানে শেষ নয়, এই যে এটাকে আরেকজন দেখছে, সেটা হলো আমাদের দুতলা যে ভাড়াটিয়া থাকতো সোহেল ভাই। সে একদিন আর কি সে একদিন মানে বাসায় একা ছিল, তার বাসায় কেউ ছিল না, একা ঘুমাচ্ছে, তার রুমে লাইট বন্ধ। এখন তার রুমে লাইট বন্ধ, কিন্তু বারান্দায় একটা ডিম লাইট ছিল। সো মানে সে শুয়ে আছে, বাট চোখটা তার খোলা। এখন হঠাৎ করে খেয়াল করলো যে কেউ একজন তার যে দরজাটা ভিড়ানো ছিল সেটা আস্তে আস্তে খুলছে। এখন খুলতেছে, সে তাকিয়ে আছে, মানে এমন সময় দেখলো যে একজন যে ঘরের ভিতরে ঢুকতেছে 6 ফিটের মতো লম্বা, তার সারা শরীরে লোম, এবং হাঁটতে হাঁটতে তার রুমের প্রায় তার বিছানার কাছে চলে আসছে। এমন সময় আর কি সে বেডশিট অন করলো এবং লাইট জ্বালার পর দেখলো সব ভ্যানিশ, কিছু নাই রুমের মধ্যে। এটা ছিল ঘটনা। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে ছোট বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। এবং ইন দ্য মিন টাইম, বিরতির মাঝখানের সময়টুকুতে যারা আমাদের SMS করতে চান তারা SMS করুন, লিখে ফেলুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। ঘড়িতে সময় রাত 1:07। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আলমগীর আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, সুমন রয় আমাদের SMS করেছেন, দীপ্তি আমাদেরকে SMS করেছেন কাদিরগঞ্জ রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে নিরিশা SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে আমার কিছু ঘটনা আমি জানাতে চাই। ভূত FM এর রেডিওফুর্তি.fm হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন যে আপনি আপনার ঘটনাটি কি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আর যদি আপনি দেশের বাইরে থেকে আমাদের কোনো ঘটনা শেয়ার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন, বা সবচেয়ে ভালো হয় যদি আপনি সেটা রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি পাঠিয়ে দেন। এবং সেই ঘটনাটির মান যাচাই করে যদি সত্যি আমাদের ভালো লাগে এবং অন্য সবার চাইতে আপনার ঘটনাটি যদি আলাদা হয়, তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব বা সেটা প্রচার করব। মারুফ রাজশাহী থেকে SMS করেছেন, খুব ভালো লাগছে তার। স্পেস তোরা আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে ফাতেমা বয়রা থেকে, এবং তার খুব ভয় লাগছে এটা জানিয়েছেন জাহিদ, এবং তাহমিদ আমাদের SMS করেছেন আমাদেরকে দোলন, তারও ভয় করছে। রাব্বি আমাদের SMS করেছেন শিফাত, SMS করেছেন কাল্পনিক ঘোষ, SMS করেছেন সোহেল রানা, SMS করেছেন জাহিদ, সূর্যসন, এছাড়াও সুরঞ্জন মন্ডল আমাদের SMS করেছেন, অর্পি আমাদের SMS করেছেন, জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। স্যাম আমাদের SMS করেছেন মাহমুদ মিরপুর থেকে, আরিফ আমাদের SMS করেছেন, তৃষা SMS করেছেন আজকে ভূত FM তিনি শুনছেন, এবং তিনি এছাড়াও মিনহাজ বাবু, রিপন, তাসিন মিরপুর রূপনগর থেকে আমাদের SMS করেছেন, সেলিম আমাদের SMS করেছেন হালিশহর চিটাগং থেকে, নাজম আমাদেরকে নিঝুম আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, সানি আমাদের SMS করেছেন ঘোস্ট, এছাড়া SMS করেছেন নাজমুল ও বাবু মিরপুর 1 থেকে, শাহরুখ মানিক আমাদের SMS করেছেন আমাদেরকে আলামিন, SMS করেছেন আমাদেরকে আশফাক, এছাড়াও SMS করেছেন আমাদেরকে রমজান সহ আরো অনেকে।
যাই হোক, আপনি SMS যদি করতে চান সেটা হচ্ছে নিয়মটি তো আপনি জানেনই। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে আমার মানে নিজের শরীরটাও বেশ খারাপ। সো আমি বলেছিলাম প্রথমে যে আজকের ভূত এফএমটা হয়তো দীর্ঘ হবে না, দীর্ঘ হবে অবশ্যই। আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো যদিও আমাদের বিভিন্ন যারা লিসেনার, যারা আমি বলি যে অনেকে হয়তো ঘটনা পাঠাতে চান কিন্তু সরাসরি স্টুডিওতে আসতে চান না, কেউ হয়তো অন্য দেশ থেকে ঘটনা শেয়ার করতে চান, কেউ হয়তো চান অন্য শহর থেকে, সেক্ষেত্রে তারা বেছে নেন আমাকে, যে আপনি আমার ঘটনাটি পড়ে শুনিয়ে দেন। আর অনেকে বেছে নেন একটা মানে অন্য মানে জাস্ট হচ্ছে ঘটনাটি রেকর্ড করে তারপর সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং আপনারা অন্যরা চান যে আমি যেন সেই অডিও ক্লিপটি প্রচার করি। তো এরকম দুটো অডিও ক্লিপ আমার কাছে রয়েছে, সেই দুটো অডিও ক্লিপ আমি আজকে আপনাদের শোনাতে চাই, এবং দুটো অডিও ক্লিপ আমার মনে হয় যে আপনাদের কাছে অসাধারণ লাগবে, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তার আগে আমি বলি যে আমি চলে যাচ্ছি, বাট মাসুম আপনার সঙ্গে থাকছে, এবং আজকের মতো মানে আমার কাছ থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। তার আগে আমি যাওয়ার আগে জানিয়ে যাই যে অবশ্যই আমাদেরকে ইমেইল করতে ভুলবেন না, কারণ আপনারা ইমেইল করেন বলেই আমরা বারবার ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি। দ্যাটস ওয়াই আপনারা আমাদের ইমেইল করুন, এবং ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। এবং মাসুমকে আমি আবারও থ্যাঙ্কস দিচ্ছি যে আমার শরীরটা বেশ খারাপ ছিল, বাট ট্রিমেন্ডাস হেল্প করেছে সে আমাকে, এবং যার জন্য আজকে গেস্টরা অনেক চমৎকার সব ঘটনা আপনাদের কাছে শেয়ার করে। আশা করছি আগামীতেও এরকম আপনাদেরকে পেয়ে যাব। আর আজকে অডিও ক্লিপ এনজয় করুন, এবং ভূত এফএম শেষ হয়ে যাওয়ার পরেও থাকছে ফুর্তির দারুণ সব প্লেলিস্ট। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং এখন কিন্তু আমি চলে গেলেও ফুর্তিতে আপনার জন্য ভূত এফএম থাকছে, এবং ভূত এফএম দুটো ঘটনা আপনার জন্য থাকছে। সো এনজয় করুন। আজকের মতো এখানে আমার পক্ষ থেকে টাটা, রেখে যাচ্ছি মাসুমকে। মাসুম আছেন তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, তো মাসুম আছে। আজকের মতো আমি আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। টাটা। হ্যালো এভরিওয়ান, হ্যালো রাসেল ভাই। আমার নাম তাইবা হক শিফা। আমি পুরান ঢাকা চকবাজার এলাকায় থাকি। আমি এসএসসি সেকেন্ড ইয়ার পড়ছি। আমার যে ঘটনাটি রাসেল ভাই, সেটা আমার খালামনির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে 2008 সালে আমার নানুর বাসায়। আমার নানুর বাসাটা পুরান ঢাকায়। আমি জায়গার নামটি উল্লেখ করতে চাচ্ছি না, বলে রাখা ভালো। বাসাটা একটু হন্টেড। বাসাতে অনেকে অনেক কিছু ফিল করে। রাতের বেলা প্রায় মনে হয় যেন কেউ নতুন করে হাঁটা চলা করে। অনেক রকমের মানে একটা সাউন্ড হয়। সাউন্ডটি এমন যেন কাছে ডাকে, মানে খুবই সফট সাউন্ডটি। কিছু মুরব্বীরা বলে থাকেন যে বাসাতে দুটি মহিলা হাঁটা চলা করে, বাসার সিঁড়ি দিয়েও উঠানামা করে, এবং তাদের একজন সাদা সালোয়ার কামিজ পরানো থাকে ও একজন লাল রঙের শাড়ি পরা থাকে। তারা কে এবং কি চায় তা এখনো কেউ ব্যাপারটা বুঝে পায়নি আসলে। তো একদিন আমার খালামুনি বিয়ের কয়েক সপ্তাহ পর তিনি তার মার বাড়ি বেড়াতে আসেন, মানে আমার নানুর বাসায়। বলে রাখি রাসেল ভাই, আমার যে জুলি খালা তিনি খুবই সুন্দর, তার মাথায় খুব ঘন কালো লম্বা চুল। তো সেদিন মাগরিব নামাজ পড়ার জন্য, মানে মাগরিবের নামাজ পড়বে, তো পড়ার আগে তিনি উজু করতে যান বাথরুমে। উজু করার মানে শেষ হওয়ার পর জুলি খালা বাথরুম থেকে মানে বের হয়ে আসার পথে হঠাৎ তিনি দেখতে পান যে এক লাল শাড়ি পরা, মানে সেই মহিলাটা, লম্বা এক মহিলা তার দিকে তাকিয়ে তার সামনে হেঁটে আসছিল। এবং সেই নুপুরের সাউন্ডটি রাসেল ভাই, মহিলার সামনে থেকে মানে খুব সুন্দর ভাবে বয়ে আসতেছিল। নুপুরের শব্দ শুনতে পেয়ে খালামণি এক পর্যায়ে সেই মহিলার পায়ের দিকে লক্ষ্য করে দেখতে পান যে পা দুটো ছিল রাসেল ভাই উল্টো, ও লাগছিল যেন একটি কঙ্কালের পা, কঙ্কালের পায়ের মতো লাগছিল, মানে হাড় এরকম খুব মানে কেমন নোংরা টাইপের কালো কালো লাগতেছিল, যেন কোনো চামড়া নেই পাতে, শুধু হাড় এরকম। খালামুনি যেভাবে আমাদের বর্ণনা দিল তার চেহারা কিছুই বোঝা যাচ্ছিল না রাসেল ভাই, শুধু লাগছিল একটা কালো ডার্ক একটা ফেস ওনার সামনে খুব দ্রুত এগোচ্ছিল, এবং তিনি খুব অদ্ভুত একটা পচা গন্ধ পাচ্ছিলেন রাসেল ভাই। তো ঘটনাস্থলে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান আসে তখন তিনি এই ভয়ঙ্কর ঘটনার কথা সবাইকে জানান। এখন তিনি ভালো আছেন।
তার কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনার 3-4 দিন পর আসলে খালামণি ঘুমে থাকার অবস্থায় তার কানে লাগছিল কি যেন মহিলার কণ্ঠে তার নাম ধরে ডাকছে। বলে রাখি আসলে রিসেন্টলি আমার বড় খালা মারা যাওয়ার পর তাদের আনাগোনা মানে আরো বেড়ে যায়, তাদের উপস্থিতি আরো বেড়ে যায়। মানে কি চাল আসলে এখনো আমরা কেউ মামারা অনেকে মানে হুজুর দিয়ে বাসায় অনেক মিলাদ পড়ানো হয়, তাও রাসেল ভাই ওনারা এখনো উপস্থিত আছে বাসায়। বাসার প্রত্যেকটা কাজের বুয়ারাও সেই 2 জনকে দেখেছে, তাদের হাঁটা এমন যেন ভাসছে, যেন একটা মানুষ হাঁটলে যেমন উঁচু নিচু হয় কিন্তু ওদের হাতটা যেমন যেন ভেসে যাচ্ছে বাতাসে, এরকম একটা লাগে। সেই 2টি মহিলা এখনো আমার নানু বাসায় আছে রাসেল ভাই, এখনো রাতের বেলা নুপুরে শব্দ শোনা যায়, নিশি রাতে তারা এখনো হাঁটা চলা করে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। হইচই আর বন্ধুত্ব সেকেন্ডে বলস্টাই খরচ। FM haunted by Airtel. হ্যালো রাসেল ভাই, আমি শুভ ফ্রম ইন্ডিয়া। প্রায় কিছুদিন আগে আমি বাংলাদেশ গেছিলাম ঘোরার জন্য, তো ওখানে গিয়ে আমি ভূত এফএমের খুবই একটা বড় ফ্যান। এখন ইন্ডিয়াতে আসার পরে ভূত এফএমের কোনো এপিসোড আমি মিস করি না, আমি নেট থেকে রেকর্ডিং ভার্জন গুলো নামিয়ে রোজ শনিবার শুনি। তো আমার সাথে ঘটে যাওয়া এক ঘটনা ইন্ডিয়ার মধ্যে, যেটা আপনার সাথে শেয়ার করবো। ইন্ডিয়াতেই এখানে আমি একটা দোকানে জব করছি। এখানে কিছুদিন প্রায় 1 মাস যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড হলো, মানে সে দোকানে প্রায় আসতো, 1 দিন 2 দিন বাদ রেগুলারই আসতো, আমার কাছ থেকে গান নিয়ে যেত। তো কখনো কখনো গান নিত আর কি, মানে যে বলতো যে আজকে গান করে দাও, আমার কাছে পয়সা নিয়ে আমি তোমার কালকে এসে দিয়ে দেবো, এরকম বলতো, আমি দিয়ে দিতাম। প্রায় আসতো, সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে গেল, আমার মানে একটা ফ্রেন্ডস হলো আর কি আমারও। তো ও আমাদের বাড়িতে যেত, আমি ওদের বাড়িতে যেতাম, এভাবে নয় মার সাথে আমার পরিচয় ছিল। ওইভাবে কিছুদিন কাটলো। তো একদিন হঠাৎ করে বললো যে শুভদা, আমার কাছে না বেশি টাকা নেই, তুমি আজকে গান বলে দাও আমাকে, আমি কালকে এসে তোমাকে দিয়ে যাবো টাকা। ঠিক আছে। তো ও গানটা নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন দেখলাম ও আসলো না, রাত হয়ে গেল। আমি যেন বসেছিলাম, আমি প্রায় 10টা পর্যন্ত বসে থাকতাম ওর জন্য, বসেছিলাম, কিন্তু আসলো না। ওর নামটা বলি তো, ওর নাম হচ্ছিল শুভদীপ। তো ও আসলো না। আমি ঘরে ফোন করলাম, কি ফোন কেউ উঠাচ্ছে না, ফোন উঠালো না। তাছাড়া আমি ওর নাম্বারে ফোন করলাম, ওর নাম্বার সুইচ অফ। বুঝতে পারলাম না কিছু কি হলো হঠাৎ করে, এরকম গেল। মানে পরের দিন আমি ভাবলাম কি ব্যাপার, আসছে না কেন, ঘরে ফোন করছি কেউ ফোন উঠাচ্ছে না, বুঝতে পারছি না ব্যাপারটা। তা সেদিনকে বিকেল বেলায় ও দেখি আসলো, এসে আমাকে টাকাটা দিল। তো আমি ওর মধ্যে যে ভাবটা দেখলাম, একদম ইমোশনালি ভাবছিল ওর মধ্যে, কোনো কথা নেই বার্তা নেই। আমি বললাম কি শুভদীপ, কিছু বলেছে কেউ? কিছু বললো না, আমাকে তাকিয়ে রয়েছে। বলে না, কিছুক্ষণ পর বললো না। আমি কি না কিছু তো হয়েছে, তোর বাড়ি যাবি না? বলছে হ্যাঁ যাবো। তো আমি বললাম ঠিক আছে চল, আমি সাইকেলে করে তোকে ছেড়ে দিয়েছি। বললো না আমি চলে যাবো। আমি বললাম না চল। সাইকেলে বসালাম। রাসেল ভাই, আমি একটা জিনিস আমি করতে পারলাম না, যে ওকে সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে না আমার সাইকেলের পিছনে কেউ বসে আছে। আমি ওকে জোক মারলাম এমনি, বললাম কি রে, খাবার দাবার খাচ্ছিস না নাকি তুই? তোর তো ওজন হাওয়ার থেকেও হালকা হয়ে গেছে। কিছু কোনো আনসার দিল না। আগে এমনি আমার সাথে অনেক ফান করতো, অনেক কিছু। দেখলাম সেদিনকে কিছু বললো না আমাকে। ঘরে গেলাম, বেল বাজালাম, দেখি খুলছে না। আমি দরজা ঠকঠক করলাম, খুলছে না। অনেকক্ষণ পরে ওর মা দরজা করলো কানতে কানতে। বললাম আন্টি কি হলো? তো আমাকে কিছু বলছে না। গিয়ে মানে বাড়ির ভিতরে কি কান্না করতে লাগলো। তো বাড়িতে দেখি ভিড়, সবাই ভিড়, একদম মানে প্রচুর বাড়িতে ভিড়। কিছুক্ষণ পরে জানতে পারলাম যে কেউ মারা গেছে আমাদের ঘরে। তো আমি গেলাম, আমি আন্টি জিজ্ঞেস করলাম আন্টি কি হয়েছে? তো আন্টি এসে কান্না, আমাকে ধরে কান্না করছে। আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি বলেন আন্টি কি হয়েছে? বলে তোমার শুভদীপ মারা গেছে। আমি না কথাটা শুনে না শক্ট হয়ে গেলাম একদম। কি বলেন মারা গেছে? এই তো এক্ষুনি আমাদের সাইকেল করে আসলো, পিছনে ঘুরে দেখি ও আর নেই। ব্যাপারটা আমি কিছুতেই করতে পারলাম না। বলছে ও তোমার দোকানে যায় বলে টাকা নিয়ে আমার কাছ থেকে বেরোলো ঘর থেকে। আমি বললাম আজকে দিতে হবে না, কালকে যাস। কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। যে মানে বোঝাতে পারবো না আপনাকে, এত কান্না করছিল। মা বাবার একটাই সন্তান ছিল। তো যখন আমি দেখলাম ওকে, মানে ডেড বডিটা দেখলাম, তখন আমার বিশ্বাস হলো। তখনও কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম যে ও মারা গেছে।
কিন্তু তারপর আমি এদিক ওদিক তাকালাম, কোথাও নেই। তারপরের দিন থেকে আমার সাথে কিছু হয়নি আর এরকম। বাস এই পর্যন্ত ছিল আমার ঘটনা। ধন্যবাদ।